কোন পর্যন্ত? ওর অনেক অল্প পড়ছিলাম। জীবন পদ্ধতি, স্বাধীনজীবী বা মুক্তজীবী কারা এবং পরজীবী কারা। আজকে আমরা পড়বো তার পরের টুকু থেকে। সবাই খাতা কলম নিয়ে থাকো। বই আপাতত দাগানোর দরকার নাই, বই দাগাবা পরে। ঠিক আছে, বই পরে দাগাবা। এখন আসো ক্লিভেজ এবং ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ। আজকে ক্লাসটা একটু লম্বা করব। ঠিক আছে, কালকে যেহেতু ঠিক মতো ক্লাস নিতে পারি নাই। ক্লিভেজ কে বলা হয় সম্ভেদ। কি বলা হয়? সম্ভেদ। এখন ক্লিভেজটা কি? যেই সব প্রাণী যৌন জনন করে, কি করে? যৌন জনন, অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয় এবং জাইগোট তৈরি করে। কি তৈরি করে? জাইগোট। এই জাইগোট কেন গঠিত হয়? যখন তোমার একটা পুং গ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেট মিলিত হয়, তাই না? মিলিত হওয়ার পরে তৈরি করে একটা এককোষী জাইগোট। এককোষী জাইগোট। যখন জাইগোটটা গঠন করে তখন তারা বিভাজিত হয়। আমাদের বিভাজন হয় তিন প্রক্রিয়ায়, দুই প্রক্রিয়ায়, একটা মাইটোসিস, একটা মিওসিস। মানব জীবন বা প্রাণীদের ক্ষেত্রে মনে রাখবা বিভাজন দুই প্রকার, একটা মাইটোসিস, একটা মিওসিস। কিন্তু যদি বলে সামগ্রিকভাবে কয় প্রকার, তাহলে বলবা তিন প্রকার। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে, উচ্চ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দুই প্রকার, একটা মাইটোসিস, একটা মিওসিস। জাইগোটটা তখন তৈরি হয় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। যখন এই জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তখন অসংখ্য বহুকোষী ভ্রূণ তৈরি হয়। কি তৈরি হয়? অসংখ্য বহুকোষী ভ্রূণ। এইটাকে বলা হয় ক্লিভেজ। এটাকে কি বলা হয়? ক্লিভেজ। তাহলে যেই সব প্রাণী যৌন জনন করে তাদের পুং গেমেট এবং স্ত্রী গেমেট যখন মিলিত হয় তখন তারা তৈরি করে এককোষী জাইগোট। এই জাইগোটটা যখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তখন তারা কি তৈরি করে? অসংখ্য বহুকোষী ভ্রূণ। এক কোষ থেকে কি হয়ে গেল? বহুকোষ। কেন হয়েছে? কারণ মাইটোসিস বিভাজন হয়েছে। তোমরা মনে রাখবা, মাইটোসিস বিভাজন যখন হবে তখন কি হবে? কোষ বৃদ্ধি পাবে। একটা কোষ অসংখ্য বার বিভাজিত হবে। আমরা যে লম্বা হয়েছি, ছোট থেকে ভ্রূণ থেকে বড় হয়েছি, লম্বা হচ্ছি, এটা কোন প্রক্রিয়া হয়? মাইটোসিস প্রক্রিয়ায়। কিন্তু আমাদের জননের ক্ষেত্রে এই যে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, এরা তৈরি করে কোন প্রক্রিয়ায়? মায়োসিস প্রক্রিয়ায়। মনে থাকবে, জনন কোষ সৃষ্টি হয় মায়োসিস প্রক্রিয়ায় আর জনন কোষের বৃদ্ধি হয় মাইটোসিস প্রক্রিয়ায় এবং দেহকোষের বৃদ্ধি হয় মাইটোসিস প্রক্রিয়ায়। অর্থাৎ দেহকোষ যখন বৃদ্ধি পায় তখন কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় হয়। তো ধরো এটা হলো একটা ডিম। ডিমের মধ্যে কি থাকে? কুসুম থাকে, তাই না? তো এই কুসুমটা যদি সম্পূর্ণ থাকে তাকে বলা হয় হলোব্লাস্টিক। যদি আংশিক হয় তাহলে হবে মেরোব্লাস্টিক। তাহলে সম্পূর্ণ যদি হয় তাকে বলি আমরা কি? ক্লিভেজটা বলি হলোব্লাস্টিক। হলোব্লাস্টিক। আর যদি অসম্পূর্ণ বা আংশিক হয় তাকে বলি আমরা মেরোব্লাস্টিক। কি বলি? মেরোব্লাস্টিক। তাহলে হলোব্লাস্টিক এবং মেরোব্লাস্টিক মনে থাকবে। আচ্ছা, এটা গেল আমাদের ক্লিভেজ কাকে বলে। ঠিক আছে। এখন
বিভাজন তলের ভিত্তিতে এটাকে 3 ভাগে ভাগ করা হয়। বিভাজন তলের ভিত্তিতে 3 ভাগে, কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে অরিও ক্লিভেজ, একটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, এবং একটা হচ্ছে সর্পিল ক্লিভেজ। অরিও ক্লিভেজটা কি মনে রাখবা, যেই ধরনের ক্লিভেজকে আমরা কি করতে পারি, জাইগোটটাকে কি কে জাইগোট, একটা জাইগোটকে আমরা সব সময় অল টাইম কি করব, সুষমভাবে এবং অরীয়ভাবে বিভক্ত করব। সব সময় সুষমভাবে এবং অরীয়ভাবে কি করব, বিভক্ত করতে পারবো। অর্থাৎ জাইগোটটাকে সবসময় কিভাবে বিভক্ত করা যায়, সুষমভাবে। যেখানে যে ধরনের ক্লিভেজে বিভাজন তলগুলো কি করে, এই বিভাজন তলগুলো একটা তোমার প্রাণীর মধ্যে বিভাজন তল থাকে, এই যেমন ল্যাটারালি থাকে, মিডিয়ালি থাকে, সুপিরিয়রলি থাকে, ইনফেরিয়রলি থাকে, হ্যাঁ, বিভিন্ন তল থাকে, উপর নিচ পার্শ্বীয়, এরকম তল থাকে। এই যে বিভাজন তলগুলো আছে, এই তলগুলো জাইগোটটাকে কি করে, সব সময় সুষমভাবে বিভক্ত করে, সব দিক থেকে সমান ভাগ করে। এটাকে বলা হয় অরিও ক্লিভেজ। এই অরিও ক্লিভেজটা দেখা যায় হচ্ছে তোমার আর্থ্রোপোডাতে। কোন পর্বে? আর্থ্রোপোডা। মনে রাখবা, এটা কিন্তু আমরা শুধুমাত্র জাইগোটের বিভাজন করতেছি, জাইগোট। ঠিক আছে, জাইগোট। এটা হলো উদাহরণ, আর্থ্রোপোডাতে দেখা যায়। আর্থ্রোপোডাতে কারা থাকে বলতো? যারা সন্ধিযুক্ত প্রাণী, সন্ধিযুক্ত, যেমন ঘাসফড়িং, তেলাপোকা, এরা হচ্ছে আর্থ্রোপোডা। এবং সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, 1.5 লাখ প্রাণী থাকে এই পর্বে। সো এটা সবচেয়ে বড়। দ্বিপার্শ্বীয়টা কি? দ্বিপার্শ্বীয় মানে বাইল্যাটারাল। কি? বাইল্যাটারাল। অরিও মানে হচ্ছে রেডিয়াল, রেডিয়াল। আর এটা হচ্ছে বাইল্যাটারাল। এই ক্লিভেজের মধ্যে, দ্বিপার্শ্বীয় ক্লিভেজের মধ্যে 2 নাম্বার বিভাজন পর্যন্ত, কয় নাম্বার পর্যন্ত? 2 নাম্বার বিভাজন পর্যন্ত হচ্ছে অরিও। দ্বিতীয় বিভাজন পর্যন্ত হচ্ছে অরিও হয়। যখন 3 নাম্বার বিভাজনে যায়, কয় নাম্বার? তৃতীয় বিভাজনে যায়, তখন এরা অনুপ্রস্থ ভাবে হয়। অনুপ্রস্থ মানে প্রস্থ, প্রস্থ তো বুঝো, এটা হলো দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে তখন তারা যায় হচ্ছে অনুপ্রস্থ ভাবে। ঠিক আছে, যার কারণে 4টা কোরা, এরকম 4টা করে 2 সারি কোষ সৃষ্টি হয়। যেহেতু এরা এইভাবে বিভক্ত হয়েছে, এইভাবে, ঠিক আছে, অনুপ্রস্থ ভাবে। 3 নাম্বার বিভাজন থেকে তারা কি হয়েছে, অনুপ্রস্থ ভাবে হয়েছে, যার কারণে ভাগ হয়ে গেছে এবং 2 সারি কি হয়েছে, কোষ সৃষ্টি হয়েছে। তার মানে ধরো এরকম ছিল, যখন এরা ভাগ হবে মাঝখান থেকে, তখন কি 2 সারি কোষ সৃষ্টি হবে না? এরকম 2 সারি কোষ সৃষ্টি হবে, 4টা কইরা। কয়টা কইরা? 4টা কইরা। এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। অর্থাৎ দ্বিপার্শ্বীয় বলতে বুঝাবা যে 2 নাম্বার বিভাজন পর্যন্ত হচ্ছে অরীয় পর্যন্ত, অরীয় ভাবে হয়। যখন 3 নাম্বার বিভাজনটা ঘটে, তখন তারা অনুপ্রস্থ ভাবে ঘটে, যার কারণে 2 সারি 4টি করে কোষ সৃষ্টি হয়। এটাকে বলা হয় অরীয় ক্লিভেজ। এটার উদাহরণটা হচ্ছে করডাটা পর্ব। কোন পর্ব? করডাটা, করডাটা পর্বের।
কর্ডাটা হচ্ছে সবচেয়ে উচ্চ শ্রেণী, তাই না? মানুষ প্রাণী যেখানে থাকে, মানুষ প্রাণী যেগুলো আছে, জীবজন্তু, বাঘ, হরিণ, গরু, ছাগল, মাছ, ব্যাঙ, এটা হচ্ছে কর্ডাটা, তাই না? সর্পিল ক্লিভেজ কোনটা? সর্পিল ক্লিভেজ এটা কোথায় দেখা যায়? তো এই ক্লিভেজের মধ্যে কি দেখা যায় বলতো? দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরীয় হয়, 2 নাম্বার পর্যন্ত কি হয়? অরীয় হয়। যখন 3 নাম্বারটা ঘটে তখন তারা চক্রাকারে ঘুরে। যখন 3 নাম্বার বিভাজনটা ঘটে তখন তাদের ঘূর্ণনটা কি হয়? চক্রাকার ঘূর্ণন হয়। যখন চক্রাকার ঘূর্ণন হয় তখন অ্যানিমেল মেরুর ব্লাস্টোমিয়ার গুলো ভেজিটাল মেরুতে চলে আসে। তাহলে মনে রাখবা, একটা কুসুমের মধ্যে 2টা মেরু থাকে, একটা হচ্ছে অ্যানিমেল পোল, একটা হচ্ছে ভেজিটাল পোল। আচ্ছা, অ্যানিমেল পোল কি ভেজিটাল পোল কি আমরা সামনে দেখব। তো ব্লাস্টোমিয়ার কি? হোয়াট ইজ ব্লাস্টোসিস্ট? কে বলতে পারবা? ব্লাস্টোমিয়ার বা ব্লাস্টোসিস্ট কি? নিষেকের পরে প্রথমে কি উৎপন্ন হয় তোমার, বলো তো? জাইগোট। কি গঠিত হয়? জাইগোট। জাইগোটের পরে আস্তে আস্তে একটা ধাপ, 2টা ধাপ পর পর প্রথমে তৈরি হয় ব্লাস্টোসিস্ট, তারপর তৈরি হয় গ্যাস্ট্রোলা। এভাবে করে ধাপগুলো যায়। তোমরা সামনে এগুলো আরো ডিটেলসে জানতে পারবা। তো প্রথমে ধরো তোমার নিষেকের পরে যে জাইগোটটা গঠিত হয়, জাইগোটের পরে মূলত আমাদের এই ব্লাস্টোসিস্ট, তারপর গ্যাস্ট্রুলা, এই ধাপগুলো পাওয়া যায়। তো এটা মূলত জাইগোটের পরে হয়, ঠিক আছে? ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টোমিয়া। তো যখন 3 নম্বর বিভাজনটা ঘটে তখন তারা কি ঘটে? চক্রাকারে। এবং অ্যানিমেল মেরুর ব্লাস্টোমিয়ার গুলো কই চলে যায়? অ্যানিমেল পোলের ব্লাস্টোমিয়ার গুলো ভেজিটাল মেরুতে চলে যায়, ঠিক আছে? অ্যানিমেল মেরুর ব্লাস্টোমিয়ার গুলো কোথায় চলে যায়? ভেজিটাল মেরুতে। ভেজিটাল, ভেজিটেবল খাইছো না, ওই ভেজিটাল মেরু। তো এইটাই হয়, ঠিক আছে? তো ব্লাস্টোমিয়ার গুলো কই চলে গেল? অ্যানিমেল পোল থেকে ভেজিটাল পোল থেকে। এখন অ্যানিমেল পোল কোনটা? যেই প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় অ্যানিমেল পোল। কি থাকে? যেই প্রান্তে নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে অ্যানিমেল পোল। আর যেই প্রান্তে কুসুম থাকে তাকে বলা হয় ভেজিটাল পোল। বুঝতে পারছো? অ্যানিমেল পোল কি? অ্যানিমেল পোল যে প্রান্তে নিউক্লিয়াস থাকে, এবং ভেজিটাল পোল কি? যে প্রান্তে কুসুম থাকে, সেটাই হচ্ছে অ্যানিমেল পোল, ভেজিটাল পোল। তাহলে সর্পিল ক্লিভেজ হচ্ছে সেটাই, যেটা ব্লাস্টোমিয়ার গুলো কই যাবে? অ্যানিমেল পোল থেকে ভেজিটাল পোলে চলে যাবে। তো সর্পিল ক্লিভেজ উদাহরণটা হচ্ছে অ্যানিলিডা এবং মলাস্কা। এই পর্বে দেখা যায় হচ্ছে তোমার সর্পিল ক্লিভেজ। এছাড়া পাখি, সরীসৃপ এবং মাছের মধ্যে দেখা যায়। তাহলে মনে রাখবা,
এখান থেকে উদাহরণগুলো এবং সংজ্ঞাগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের ক খ যেগুলো আসবে এখান থেকে আসবে, ক খ এবং অবজেক্টিভ এখান থেকে আসে। ঠিক আছে, বুঝছো? তুমি সরিয়ে সরে বলো তো পারো কিনা। ক খ বলো। হ্যাঁ, মধ্যাহ্ন পরে যাও, পড়ো যাও, যাও যাও যাও। পারে না। এবার আসো হচ্ছে ভ্রূণ স্তর। ভ্রূণ স্তরটা কি? এটাকে ইংলিশে বলি আমরা জার্ম লেয়ার। কি বলি? জার্ম লেয়ার। এই জার্ম মানে কিন্তু ময়লা না, একদিক থেকে ময়লা। জার্ম মানে কি? জীবাণু। তো ভ্রূণ কিন্তু একটা জীবাণু ধরতে গেলে, এটা তো বুঝো নাকি? তুমি ওই ঘরে যা পড়ো যাও, আন্টির কাছে যা পড়ো, মুখস্থ করে আসো যাও। তো এই জার্ম লেয়ার, এখন আমাদের দুই ধরনের জার্ম লেয়ার পাওয়া যায়, একটা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক, একটা হচ্ছে ট্রিপ্টোপ্লাস্টিক। তোমরা যদি কথা কেটে যায় কখনো আমাকে জানাবা, তোমারে বললাম না ওই ঘরে পড়তে। ডিপ্লোপ্লাস্টিক মানে দ্বিস্তরী, এবং ট্রিপ্টোপ্লাস্টিক মানে হচ্ছে ত্রিস্তরী। ঠিক আছে, আমি তোমাদের বললাম যে জাইগোট থেকে বিভিন্ন ধাপ শেষ হয়ে ব্লাস্টোসিস্ট হয়, পরে ব্লাস্টোসিস্ট থেকে গ্যাস্ট্রোলা হয়, এরকম যে পর্যায়গুলো আছে, তাই না? এই পর্যায়গুলো যা আছে, এইখানে লাস্টে যে পর্যায়টা হচ্ছে গ্যাস্ট্রুলা পর্যায়। কি পর্যায়? গ্যাস্ট্রুলা। মানে এই গ্যাস্ট্রুলা পর্যায়ের এই কোষগুলো, গ্যাস্ট্রুলার যে কোষগুলো আছে, এরা হচ্ছে একটোডার্ম এবং অ্যান্ডোডার্ম দুইটা স্তরে বিভক্ত হয়। এই গ্যাস্ট্রুলার কোষগুলো একটোডার্ম এবং অ্যান্ডোডার্ম। একটো মানে হচ্ছে বাইরের লেয়ার, অ্যান্ডো মানে হচ্ছে ভেতরের লেয়ার। মাঝে কিছু থাকবে না, দ্বিস্তরীর মাঝে কিছু থাকবে না, অর্থাৎ মাঝে কোনো স্তর নাই। তাহলে গ্যাস্ট্রুলার কোষগুলো বিভক্ত হয় কি হয়, একটা একটোডার্ম এবং অ্যান্ডোডার্ম। একটো মানে বাইরে, অ্যান্ডো মানে ভেতরে। এপি মানে বাইরে, মনে রাখবা এই যে এপি শব্দের শুরুতে যদি এপি দেখো তাহলে বুঝবা বাইরে। পেরি মানে বাইরে, পেরি মানে কি? বাইরে। এই কথাগুলো মনে রাখবা। এপি, পেরি, অ্যাক্টো, এগুলো মানে হচ্ছে বাইরে, বাইরের লেয়ার, বাইরের স্তর। বায়োলজিক্যাল টার্মে এগুলোকে আমরা বাইরে বলি, বাইরের স্তর বলি। অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্ম, বুঝতে পারছো দ্বিস্তর প্রাণী কোনটা? এটা বুঝলাম। যদি অ্যাক্টোডার্ম এবং মাঝে, অ্যান্ডোডার্মের মাঝে কিছু থাকে তাকে বলা হয় মেসোগ্লিয়া। যদি দ্বিস্তরী প্রাণীতে অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্মের মাঝে কোনো কিছু থাকে, সেটা হচ্ছে মেসোগ্লিয়া থাকতে পারে। এবং এই মেসোগ্লিয়াটা হচ্ছে অকোষীয়। কি? অকোষীয়, কোনো কোষ নাই। ওর কাজ কি? মেসোগ্লিয়ার কাজ কি? জাস্ট জেলির মতো থাকবে, এবং সে হচ্ছে কি করবে বলতো, এই অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্মের মধ্যে সংযোগ প্রদান করবে, এবং সংযোগ তল হিসেবে কাজ করবে, সংযোগ তল হিসেবে কাজ করবে, এবং একটু তাদেরকে স্পেস দিবে। অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্মটাকে একটু স্পেস দিবে, যে আমি এখানে জেলির মতো আছি, যাতে তোমরা বিভিন্ন চাপ, ঘর্ষণ এইসব থেকে রক্ষা পাও। এই জন্য মেসোগ্লিয়া একটা আস্তরণ হিসেবে জেলির মতো কাজ করবে। বাট এটা কিন্তু কোনো কোষ না, এটা মনে রাখতে হবে। সুতরাং এই যে অকোষীয় মেসোগ্লিয়া, এটা কোথায় দেখা যায়? হাইড্রাতে। কোথায় দেখা যায়? হাইড্রা। হাইড্রা কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের। কোথায়? নিডারিয়া পর্বের। তাহলে উদাহরণটা মনে রাখবা,
যে অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্মের মাঝে যদি অকোষীয় মেসোগ্লিয়া পাওয়া যায় জেলির মতো, সেটা হবে হাইড্রা পর্বে, হাইড্রা প্রাণীতে। এবং হাইড্রাটা হচ্ছে ইডারিয়া পর্বের প্রাণী। আচ্ছা, এখন আসো হচ্ছে তোমার ট্রিপ্লয়েড বা ত্রিস্তরী। তাহলে ত্রিস্তরীটা কি হবে বলো তো? যখন যখন তোমার গ্যাস্ট্রুলা পর্যায়টা কোষগুলো বিভক্ত হবে, গ্যাস্ট্রুলা গ্যাস্ট্রুলা পর্যায়ের কোষগুলো যখন কি হবে, বিভক্ত হবে, তখন তারা কি হবে বলতো? তিনটা স্তর হবে। কয়টা? তারা তিনটা স্তর হবে। একটা হবে অ্যাক্টোডার্ম, একটা হবে অ্যান্ডোডার্ম, এবং মাঝে থাকবে মেসোডার্ম। দেখো, এটা কিন্তু মেসোডার্ম, এটা কিন্তু একটা কোষ, এটা কিন্তু কোষ। সো এই তিনটা স্তরে ভাগ হবে, এবং এটা হচ্ছে উন্নত প্রাণীর একটা বৈশিষ্ট্য যে তাদের মধ্যে তিনটা পর্যায় থাকবে বা তিনটা স্তর থাকবে ভ্রূণের। এটা শুরু হয় প্লাটি হেলমিনথিস থেকে। কোন থেকে? প্লাটি হেলমিনথিস থেকে। প্লাটি হেলমিনথিস থেকে শুরু করে একদম কর্ডাটা পর্যন্ত সবাই হচ্ছে ত্রিস্তরী। আর দ্বিস্তরী কারা? লিডারিয়া, হাইড্রা, এরা হচ্ছে দ্বিস্তরী। পরিফেরাতে কোনো স্তর নাই, পরিফেরা হচ্ছে এক কোষীয়, শুধু কোষ আছে ওখানে, ওখানে কোনো স্তর নাই। ঠিক আছে? পরিফেরা একদম নিম্ন প্রাণী, নিম্ন স্তরে। তাহলে প্লাটি হেলমিনথিস থেকে শুরু করে একদম কর্ডাটা পর্যন্ত সবাই হচ্ছে তোমার ত্রিস্তরী। মনে থাকবে, এইগুলো আমরা করব। হ্যাঁ, বুঝো নাই? হ্যাঁ, সমস্যা কোনো? এখন দেখো, প্রতিসাম্যতা খুবই ভালো মতো বুঝবা। এটা প্রতিসাম্যতা, অর্থাৎ প্রতিসাম্যতা হচ্ছে সিমেট্রি। সিমেট্রি। ফাবিহার, রিয়া কি কথা বলতেছে পাশাপাশি নাকি? সিমেট্রি। তো এই দেখো প্রতিসাম্যতা, এটা কাকে বলে? অর্থাৎ কোন প্রাণী দেহটাকে যদি আমি মধ্যরেখা বরাবর দুই পাশে সমান বা সদৃশ আকার আকৃতিতে ভাগ করি বা অবস্থান করাই, তাকে বলা হয় হচ্ছে প্রতিসাম্যতা। এখন মধ্যরেখায় কি থাকে? ধরো এইটা একটা রেখা দিলাম, এটা একটা দিলাম, এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম, এভাবে আমরা ভাগ করব জিনিসটাকে। ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে প্রতিসাম্যতা। এবার আমরা প্রাণীকে ভাগ করব, কি করব? প্রাণীকে, নট জাইগোটকে। জাইগোটকে ভাগ করছিলাম ক্লিভেজের সময়, প্রতিসাম্যতাতে ভাগ করব আমরা প্রাণীকে। মনে থাকবে? তাহলে প্রতিসাম্যতা কয় প্রকার? একটা হচ্ছে গোলীয় প্রতিসাম্যতা। প্রথমটা কি? গোলীয়। গোলীয় প্রতিসাম্যতা বলতে কি বুঝায়? একটা গোলক, এটাকে তুমি যেই তলে ভাগ করো না কেন, সব দিক থেকে সমান ভাগ হবে। একটা গোলকের কেন্দ্রের মধ্য দিয়ে তুমি তাকে
যে কোনো তলে ভাগ করো না কেন সবসময় কি হবে? সমান এবং সদৃশ হবে। একটা গোলককে তুমি কেন্দ্রের মধ্য দিয়ে যে কোনো তল বরাবর তুমি ভাগ করতে পারবা, এরা কি হবে? সমান ভাগে ভাগ হবে। এটাকে বলা হয় গোলীয় প্রতিসাম্যতা। এই গোলীয় প্রতিসাম্যতাটা খুবই ইজি মনে রাখা, তাই না সংজ্ঞাটা? এবং উদাহরণটা মনে রাখা সহজ। আমরা কিভাবে মনে রাখবো জানো? ভোর হলো, কি হলো? ভোর হলো। ভোর হলো মানে হচ্ছে ভতে হচ্ছে ভলভক্স, আরতে হচ্ছে কি? রেডিও লারিয়া, রেডিও লারিয়া। আর হলোতে হচ্ছে হেলিওজোয়া, হেলিও জোয়া। তাহলে ভোর হলো ভলভক্স, রেডিও লারিয়া এবং হেলিওজোয়া। ছন্দ দিয়ে মনে রাখবা। এরা হচ্ছে গোলীয় প্রতিসাম্য, ইংলিশে বলে স্ফেরিক্যাল সিমেট্রি, স্ফেরিক্যাল সিমেট্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে মনে রাখলাম এটা। এবার আসো অরীয় প্রতিসাম্য। কি প্রতিসাম্য? অরীয়। অরীয় প্রতিসাম্যতা কি হয় বলো তো? অরীয় মানে হচ্ছে রেডিয়াল সিমেট্রি। কি? রেডিয়াল। অর্থাৎ তুমি যদি একটা প্রাণীর দেহকে, একটা হাইড্রা দেখতে কেমন হয় বলো তো? ধরো একটা ফুলের টবাকো, ফুলের টবাকো আর দিক দিয়ে তোমার হচ্ছে অনেক জিনিস দিয়ে দাও, তাই না? একটা হাইড্রা ধরলাম এটা। এই হাইড্রাকে তুমি যত ভাগে ভাগ করো না কেন ভাগ হইতেই থাকবে। দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ হয়, তাই না? এদেরকে তুমি ভাগ করলে এরা ভাগ হইতে পারে থাকবে। সো যাদের কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর তুমি ভাগ করার পরে দুইয়ের অধিকাংশে ভাগ হয়, তাকে বলা হয় অরীয় প্রতিসাম্য। কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর তুমি যদি কাটো, এটাকে দুইয়ের বেশি সংখ্যক অংশে বা অর্ধাংশে ভাগ করা যাবে, এটাকে বলা হয় অরীয় প্রতিসাম্যতা। অর্থাৎ, বুঝছো? তাহলে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কি করলে? কেটে সদৃশ দুইয়ের বেশি অংশে বিভক্ত করলে, দুইয়ের বেশি অংশে বিভক্ত করতে পারলে তাকে বলা হয় অরীয় প্রতিসাম্যতা। এখন এটা উদাহরণটা হচ্ছে কি? আমরা মনে রাখবো একটা ছন্দ দিয়ে। এটা হচ্ছে সির জলে, সির জলে হাইড্রা। সি মানে হচ্ছে সি অ্যানিমন, সি অ্যানিমন। জলে হচ্ছে জেলিফিশ, জেলিফিশ। আর হাইড্রাতে তো হাইড্রাই। এই তিনজনই হচ্ছে কোন পর্বের জানো? নিডারিয়া। এই তিনজনই কোন পর্বের? নিডারিয়া পর্বের। সুতরাং মনে রাখবা, যারা নিডারিয়া পর্বের তারা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা, যারা নিডারিয়া পর্বে তারা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। সো এই জিনিসটা নোট করে নাও। ঠিক আছে? আচ্ছা, এবার আসো তোমার দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যটা কি? তুমি মানুষকে কি করতে পারবা বলো তো? মানুষের মাথা থেকে একটা ভাগ করে একদম প্যাড দিয়ে তোমার নিচে নিয়ে নিয়ে আসতে পারবা, এর বেশি আর কিছু করা যাবে না। অর্থাৎ তুমি শুধুমাত্র একটা অক্ষে ভাগ করতে পারবা, একটা ডান পাশ একটা বাম পাশ। মানুষের পোস্টমর্টম দেখছো কোনো সময় টিভিতে বা হচ্ছে কোনো জায়গায়? একটা ভাগে ভাগ করা যাবে।
মানুষকে, একটা ডান পাশ একটা বাম পাশ। ঠিক আছে, অর্থাৎ যেসব প্রাণীর দেহটাকে শুধু কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডান পাশে একবার বাম পাশে ভাগ করা যায় তাকে বলা হয় হচ্ছে দ্বিপার্শ্বীয়। কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, এটা হচ্ছে লম্ব অক্ষ তাই না, বা কেন্দ্রীয় অক্ষ বরাবর। কেন্দ্রীয় অক্ষ বরাবর কি করা যাবে? তোমরা কি পোস্টমর্টম দেখতে চাও? একটা ভিডিও পাঠাবো? জি কথা। ভয় লাগবে না তো নাকি? না, ভিডিও দেখলে হবে না। হ্যাঁ, অজ্ঞান হয়ে পড়ে থাকবো তখন বুঝবা। কি বলেন? না না। ভাবিয়ে দেখতে পারবা? হ্যাঁ ভাইয়া, আমি অনেক সাহসী। আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠাই দেবো নি। আচ্ছা তাহলে দেখো, কোন প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডান পাশে এবং একবার বাম পাশে বাম পাশে সদৃশ অংশে ভাগ করা যায় তাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কাদের মধ্যে দেখা যায় বলো তো? কর্ডাটা। ঠিক আছে, কর্ডাটার মধ্যে দেখা যায়। যেমন মানুষ, তারপর তোমার ব্যাঙ এবং প্রজাপতি। এটা মনে রাখবা, প্রজাপতিটা মনে রাখবা। এই তিনজনের মধ্যে, এছাড়াও আরো অনেক আছে। ধরতে গেলে কর্ডাটা যারা আছে তারা ম্যাক্সিমামই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ঠিক আছে, বেশিরভাগ কর্ডাটা। এবার আসা হচ্ছে দ্বি অরীয়। দ্বি অরীয়, এটা ছন্দ মনে রাখা দরকার নাই, এটা এমনিতে মনে থাকবে, যেটা দিলাম একটু আগে, দ্বিপার্শ্বীয়। দ্বি অরীয় হচ্ছে কি, একটা প্রাণীর কোনো অঙ্গ যদি একটা হয় বা এক জোড়া হয়, তখন অনুদৈর্ঘ্য বরাবর শুধু দুইটা তল পরস্পরের সমকোণে অতিক্রম করতে পারে। যদি তোমার কোনো প্রাণীর কোনো অঙ্গ কি হয়, একটা হয় অথবা এক জোড়া হয়, তখন অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর তোমার যখন তারা থাকে তখন তারা সমকোণে থাকে। কিভাবে থাকে? সমকোণে থাকে, দুইটা তল সমকোণে থাকে, এরকম 90 ডিগ্রিতে থাকে। এবং দুইটা তল কল্পনা করা হয়, এই একটা তল এই একটা তল, তখন কি হয়? তখন এরা সমকোণে থাকে। যার কারণে ওই প্রাণীর দেহটাকে চারটা অংশে ভাগ করা যায়, একটা দুইটা তিনটা চারটা। বুঝতে পারছো? অর্থাৎ সমকোণে থাকবে তারা। দ্বিতীয়তে এই কথাটা মনে রাখতে হবে যে যখন তুমি এটাকে ভাগ করতেছো অনুদৈর্ঘ্য বরাবর, তখন তারা কি করতেছে? তল দুইটা পরস্পরের সমকোণে থাকতেছে। এটাকে বলা হয় দ্বিঅরীয় প্রতিসাম্য। একটা তল অনুদৈর্ঘ্য এই পাশে আর একটা এই পাশে, এর তলটা কি সমকোণে আছে না? তখন চারটা অংশে ভাগ হয়েছে না জিনিসটা। এটাই হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্যতা। তাহলে তুমি এতটুকু মনে রাখবা শুধুমাত্র, যে অনুদৈর্ঘ্য বরাবর শুধু দুইটা তল পরস্পরের সাথে কি থাকবে? সমকোণে থাকবে, এবং প্রাণীটা চারটা সদৃশ অংশে ভাগ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। উদাহরণটা হচ্ছে একটা মাইনর পর্ব। মাইনর বলতে কি বোঝায়? আমাদের মেজর পর্ব হচ্ছে তোমার 9টা, আর মাইনর পর্ব হচ্ছে তোমার 23টা 24টা। কত? 23টা, হ্যাঁ 23টা না 24টা, হ্যাঁ 24টা। এই 24টার মধ্যে একটা পর্ব হচ্ছে টিনোফোরা। কি? টিনোফোরা। এই টিনোফোরা পর্বের একটা প্রাণী আছে, তার নাম হচ্ছে সিওলোপ্লানা। সিওলোপ্লানা। এই প্রাণীর দেহে তোমার দ্বিঅরীয় প্রতিসাম্যটা দেখা যায়। মনে থাকবে? তোমার দ্বিঅরীয় প্রতিসাম্য কার মধ্যে দেখা যায়? এই টিনোফোরা। এটা কিন্তু একটা মাইনর পর্ব, মানে
প্রধান পর্বর অন্তর্ভুক্ত না, এরা হচ্ছে অপ্রধান। এই পর্বের একটা প্রাণী হচ্ছে সিওলোপ্লানা। মনে রাখার টেকনিক হচ্ছে দুইজনই সি দ্বারা শুরু হয়। প্রাণীর নামও সি দ্বারা, পর্বের নামও সি দ্বারা। এবার আসো হচ্ছে অপ্রতিসাম্যতা। অপ্রতিসাম্য অপ্রতিসাম্য মানে হচ্ছে তুমি এটাকে কোনো ভাগে ভাগ করতে পারবে না। এটাকে কোনোভাবে কি করা যাবে না, ভাগ করার উপায় নাই। কোনো তল দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে, কোনো অক্ষ দ্বারা ভাগ করা যাবে না। যেমন পরিফেরা আছে না, পরিফেরা তো হচ্ছে এক কোষ, মানে শুধু কোষ আছে এদের মধ্যে। পরিফেরার মধ্যে কি আছে, শুধুমাত্র কোষ। এদেরকে তুমি ভাগ করতে পারবে না, কোনো অক্ষ বরাবর এদেরকে সদৃশ অংশে ভাগ করা যায় না। ছোট বড় হবে, সদৃশ হবে না। তাইলে এই পরিফেরা যে পর্বটা, এটা কিন্তু প্রধান পর্বের মধ্যে 1 নম্বরে আছে, মেজর পর্বের মধ্যে 1 নম্বরে। এদের তুমি কোনো অক্ষ বা তল বরাবর সদৃশ অংশে ভাগ করতে পারবা না, এই জন্য এরা অপ্রতিসাম্য। উদাহরণ হচ্ছে স্পঞ্জ, আপেল শামুক। এরা হচ্ছে তোমার পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত, এই জন্য এরা অপ্রতিসাম্য। মনে থাকবে। এবার আসো হচ্ছে খণ্ডকায়ন। খণ্ডকায়ন কি? খণ্ডকায়নের ইংলিশ হচ্ছে সেগমেন্টেশন অথবা মেটামারিজম। এই মেটামারিজমটা মনে রাখবা, মেটামারিজমটা মনে রাখবা। মেটামারিজম, খণ্ডকায়ন। অর্থাৎ যদি তুমি কোনো প্রাণীর দেহটাকে লম্ব অক্ষ বরাবর, কি অক্ষ বরাবর, লম্ব অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশ দেখতে পাও, তাকে বলা হয় খণ্ডকায়ন বা মেটামরিজম। তুমি যখন লম্ব অক্ষ বরাবর একটা প্রাণীর দেহটাকে ভাগ করবা, তখন একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তি হবে। যেমন কেঁচোর কথা চিন্তা করো, কেঁচোটা দেখতে কেমন বলো তো, এরকম না? এটাকে তুমি যদি মানে যখন মারবা, মারার পরে দেখবা এটা সোজা হয়ে সোজা হয়ে আছে, তাই না? সোজা হয়ে আছে। এর দেখবা লম্ব অক্ষ বরাবর যদি তুমি খণ্ডাংশ করো, একই রকম খণ্ডাংশ হবে বারবার। কেঁচো দেখতে এই যে, কেঁচো তো দেখছো মনে হয় না, দেখলে বুঝতে পারবা। তো প্রতিটা যে খণ্ড হয়, এটাকে বলা হয় সোমাইট বা মেটামিয়ার। প্রতিটা খণ্ডকে কি বলা হয়? খণ্ডকে বলা হয় সোমাইট। সোমাইট মানে খণ্ড। অর্থাৎ এটাকে লম্ব অক্ষ বরাবরে তুমি কি করবা, খণ্ডিত করবা। এটা হলো খণ্ডকায়ন। এখন খণ্ডকায়ন আবার 2 প্রকার, একটা সমখণ্ডকায়ন, একটা অসমখণ্ডকায়ন। সমখণ্ডকায়ন এবং অসম। সমখণ্ডকায়ন বলতে কি বোঝায়, যেসব প্রাণীর খণ্ডকগুলো কি হয়, একই রকমের হয়, একই রকমের হবে খণ্ডকগুলো, কি হবে, একই রকমের, একই রকমের খণ্ডক। এটাকে বলা হয় সমখণ্ডকায়ন। যেমন কেঁচো, কেঁচোর খণ্ডকায়ন। আর অসম মানে কি বোঝায় বলো তো, এদেরটা খণ্ডগুলো সব সমান হবে না। যেমন পতঙ্গ, পতঙ্গ বলতে কি বোঝায়, ঘাস ফড়িং বলতে পারো, তেলাপোকা বলতে পারো। এইসব যারা পতঙ্গ আছে, মৌমাছি বলতে পারো, এদেরকে তুমি কখনো সমান খণ্ডে ভাগ করতে পারবে না, অর্থাৎ অসম খণ্ডক থাকবে। যেমন পতঙ্গের খণ্ডকায়ন,
পতঙ্গের, পতঙ্গ কি বুঝোই? মৌমাছি, ঘাসফড়িং, তেলাপোকা, প্রজাপতি, এরা হচ্ছে পতঙ্গ, তাই না? এরা হচ্ছে অসমখণ্ডকায়ন। সম, হোমো মানে হচ্ছে সম, আর হেটারো মানে হচ্ছে অসম, ঠিক আছে? হোমোমোনাস, হেটারোমোনাস, তোমরা তো এগুলো জানো অলরেডি, অনেক অ্যাডভান্স পোলাপান তোমরা। আর কিছু আছে খণ্ডকায়ন বিহীন, যারা খণ্ডকায়ন, একদম খণ্ড হবে না, খণ্ডকায়ন বিহীন, এদের উদাহরণটা কি? সমুদ্র তারা এবং ঝিনুক, সমুদ্র তারা এবং ঝিনুক, এদের কোনো খণ্ড করতে পারবে না, মনে থাকবে? এখন আসা হচ্ছে আর একটা জিনিস পড়বো, খুবই ইম্পর্টেন্ট, অন্য অধ্যায়েও লাগবে এটা, ট্যাগমাটাইজেশন, ট্যাগমাটাইজেশন, এটা কিন্তু সংজ্ঞাও আসে, সংজ্ঞাটাও লাগবে। এটাকে বলে অঞ্চলীকরণ, অঞ্চলায়ন। অঞ্চলায়ন বলতে কি বোঝায়? এটাকে অনেকগুলো অঞ্চলে ভাগ করা যায়, বুঝতে পারছো? যেমন তুমি যদি একটা ঘাস ফড়িং এর কথা চিন্তা করো, একটা ঘাস ফড়িং এর কথা চিন্তা করলে একটা অংশ হচ্ছে মাথা, একটা হচ্ছে বক্ষ, আর একটা হচ্ছে উদর, এই তিনটা অংশে ভাগ করা হয় ওদেরকে। তো যেই সব প্রাণীর দেহটাকে সুনির্দিষ্ট কিছু অঞ্চলে ভাগ করা যায় তাদেরকে বলা হয় অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। যেমন ধরো ঘাস ফড়িং এর শ্বাসরন্ধ্র আছে তোমার 10, 10 জোড়া, কয় জোড়া? 10 জোড়া। পা আছে 3 জোড়া, কয় জোড়া পা? 3 জোড়া। এখন এবং দুইটা দানা, 2 জোড়া ডানা থাকে, ডানা। এই যে শ্বাসরন্ধ্র, এই শ্বাসরন্ধ্রের মধ্যে 2 জোড়া হচ্ছে বক্ষে, আর 8 জোড়া হচ্ছে উদরে। 2 জোড়া বক্ষে থাকে এবং 8 জোড়া থাকে উদরে, ঠিক আছে? তো এইভাবে ভাগ করছে বিজ্ঞানীরা, যে যেই সব প্রাণীদের নির্দিষ্ট অঞ্চলে ভাগ করা যায় দেহটাকে, তাকে বলা হয় ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন বা অঞ্চলীকরণ। তাহলে আর্থ্রোপোডা, এই যে তোমার পতঙ্গগুলো আছে, সবাই কিন্তু আর্থ্রোপোডার ক্ষেত্রে প্রযোজ্য, পতঙ্গের বেশিরভাগই কিন্তু আর্থ্রোপোডা। পতঙ্গ তাহলে এই বেশি। হ্যাঁ বলো, কিছু বলছো? এই আর্থ্রোপোডা পর্বের মধ্যে কি দেখা যায়? অঞ্চলায়ন দেখা যায় বা ট্যাগমাটাইজেশনটা দেখা যায়। আচ্ছা, এখন আসো তোমাকে আমি কিছু আহ প্রান্ত দেখাই, কি কি প্রান্ত আছে। প্রান্তিকতা বলতে একটা কথা আছে। আহ ধরো এটা একটা তোমার বোনস, ধরো এটা তোমার একটা বোনস, এই বোনসের এটা ধরো তুমি, এটাকে তুমি বলতে পারো যে ধরো এটা আমার তোমার হিউমেরাস, কি হিউমেরাস, এই হিউমেরাসের এই পাশে একটা অংশ আছে, এই পাশে একটা অংশ আছে, সামনে একটা অংশ আছে, পিছে একটা অংশ আছে। সম্মুখ যে প্রান্ত, সামনের দিকে যে প্রান্তটা থাকে একটা বোনসের, এটাকে বলে অ্যান্টেরিয়র এন্ড। কি বলা হয়? অ্যান্টেরিয়র এন্ড। আর পিছে যেতে থাকে সেটাকে বলা হয় পস্টেরিয়র এন্ড। কি বলা হয়? পোস্টেরিয়র।
অর্থাৎ সম্মুখ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত। ডর্সাল মানে হচ্ছে সামনের দিকে, যেটাকে আমরা বলি পৃষ্ঠ। আর ভেন্ট্রাল মানে হচ্ছে অঙ্কীয়। কি বলি আমরা এটাকে? অঙ্কীয়। এই যে পাশের যে অংশটা, এটাকে বলি ল্যাটেরাল। কি বলি? ল্যাটেরাল। ল্যাটেরাল মানে হচ্ছে পার্শ্বীয়। তাহলে একটা জিনিসের অনেকগুলো অংশ থাকে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ডর্সাল, ভেন্ট্রাল, ল্যাটেরাল। মানে সম্মুখ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত। ডর্সাল মানে কি বললাম? তোমার কি বলছিলাম? ডর্সাল মানে পৃষ্ঠীয়, আর ভেন্ট্রাল অঙ্কীয়, ল্যাটেরালটা হচ্ছে পার্শ্বীয়। এরকম প্রান্ত থাকতে পারে একটা জিনিসের মধ্যে। ভাইয়া ডর্সাল কি? ডর্সাল হচ্ছে অঙ্কীয়, সরি, ডর্সাল হচ্ছে পৃষ্ঠীয়। আমার মাঝে মাঝে এটা সমস্যা হয় বাংলায়। বাংলায় হচ্ছে এগুলো মুখে আসে না, ইংলিশে পড়লে খুব ভালো লাগে। অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, বাংলায় ঝামেলা। আর বাংলাটাই উঠে দেওয়া উচিত ধরতে গেলে। ইংলিশে পড়লে তাও সহজ আছে। মেডিকেল টার্মের যে জিনিসগুলো বুঝছো, বাংলায় যদি এগুলা মানে ইয়া করা হয়, কি বলে, বলা হয়, বাংলায় লেখা হয় কোনো বই মেডিকেলের, তাহলে ওর খালি 5 বছর লাগবে খালি ফার্স্ট ইয়ারের বই পড়তে, বুঝছো? ইংলিশে পড়া সহজ, সত্যি কথা যেটা, ফ্লুয়েন্টলি পড়া যায়। বাংলায় অঙ্কীয়, পৃষ্ঠীয়, মধ্যভাগ, মেজাজটা খারাপ হয়ে যায়, তাই না? তাহলে এগুলো মনে রাখবে, এই প্রান্তগুলো। আচ্ছা, তল। তল কিছু বুঝার চেষ্টা করো, তল তো বুঝোই, তাই না? যেমন এই যে তোমার এই যে এই রেখাটা দিলাম, এটা হচ্ছে মধ্যরেখীয় তল বা স্যাজাইটাল প্লেন। ঠিক আছে? সম্মুখ তল লম্বালম্বী অক্ষ, লম্বালম্বী অক্ষ ভাবে ভাগ করবে, ঠিক আছে? তো সম্মুখ তলটা কি করে জানো? যদি আমি সম্মুখ তলের কথা বলি, তাহলে সে এইটাকে একটা পৃষ্ঠীয়তে ভাগ করবে, আর এই পাশেরটা হবে অঙ্কীয়তে। অর্থাৎ ডর্সাল এবং ভেন্ট্রাল, এই ফ্রন্টাল প্লেনটা অঙ্কীয় এবং পৃষ্ঠীয়তে ভাগ করে। আর মধ্যরেখীয় তলটা আছে না, এই যে মধ্যরেখীয় তল, এইটা হচ্ছে ডান পাশ এবং বাম পাশে ভাগ করে, ডান অর্ধাংশ এবং বাম অর্ধাংশ। তোমার বুকের মধ্যে যদি আমি, আমাদের শরীরের মধ্যে বা বুকের মধ্যে, বুক থেকে পেটের মধ্যে যদি এইভাবে ভাগ করি, এই যে এইভাবে, ঠিক আছে, এই যে রেখাটা, এটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন। কি প্লেন? ট্রান্সভার্স প্লেন, মানে অনুপ্রস্থ তল। কি বলা হয় এটাকে? অনুপ্রস্থ তল। এই তলটাকে বলা হয় অনুপ্রস্থ তল বা ট্রান্সভার্স প্লেন। এই প্লেন দ্বারা ভাগ করা হয় সম্মুখ এবং পশ্চাৎ অর্ধাংশে। সম্মুখ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত, সামনের দিক, পিছনের দিক। অর্থাৎ ট্রান্সভার্স প্লেন দ্বারা তোমার সম্মুখ অংশ এবং পশ্চাৎ অংশে ভাগ করা যায়। তাহলে অনুপ্রস্থ বা ট্রান্সভার্স, এটা দ্বারা ভাগ করা যায় সম্মুখ এবং পশ্চাৎ। সম্মুখ তল দ্বারা ভাগ করা যায় হচ্ছে পৃষ্ঠীয়, অঙ্কীয়। আর মধ্যরেখীয় দ্বারা হচ্ছে ডান অর্ধাংশ, বাম অর্ধাংশ।
মনে থাকবে? এবার আসা হচ্ছে সিলম। সিলম সম্পর্কে কথা বলবো। সিলম খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। নেট তখন পাইতেছে ঠিক মতোই। আচ্ছা দেখো, সিলম এটা আমাদের বুঝতে হবে এই জন্য যে এইখান থেকে প্রশ্ন আসে অনেক, ক নাম্বার, খ নাম্বার এবং অবজেক্টিভে খুবই আসে। দেখো, একটা ত্রিস্তরী প্রাণী, একটা ত্রিস্তরী প্রাণীর মধ্যে কি থাকে বলতো? অ্যাক্টোডার্ম থাকে, অ্যান্ডোডার্ম থাকে এবং হচ্ছে মেসোডার্ম থাকে, তাই তো? এখন যখন ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটন হয়, ভ্রূণটা যখন আস্তে আস্তে কি হয়, পরিস্ফুটনের দিকে যায়, মানে বয়স্ক বয়স্ক প্রাপ্ত হয়, ভ্রূণটা যখন আস্তে আস্তে বয়স প্রাপ্ত হয়, তখন এই যে মেসোডার্মটা আছে, একটা ত্রিস্তরী প্রাণীর যে মেসোডার্ম স্তরটা আছে, সেখানে একটা গহ্বর সৃষ্টি হয়। কি তৈরি হয়? গহ্বর সৃষ্টি হয়। এই গহ্বরটা যদি পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে, কি দ্বারা? পেরিটোনিয়াম নামক একটা ঝিল্লি আছে, পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে। আমরা যখন আমাদের যে মেডিকেলের যে অর্গানগুলা পড়ি, হ্যাঁ, মানুষের অর্গানগুলো, সেখানে কিন্তু পেরিটোনিয়ামটা সুন্দর মতো দেখা যায়। ক্ষুদ্রান্তের, বৃহদন্ত্রের এখানে পেরিটোনিয়াম আছে। এই পেরিটোনিয়াম দ্বারা ঝিল্লিতে কি থাকে, তোমার আবৃত থাকে। কোনটা? মেসোডার্ম স্তরটা, তাকে বলা হয় সিলম। কি বলা হয়? সিলম। অর্থাৎ ত্রিস্তরী প্রাণীটা যখন ভ্রূণীয় পরিস্ফুটন হবে, তখন এই মেসোডার্ম স্তরে একটা গহ্বর সৃষ্টি হয়। সেই গহ্বরটা যদি পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে, তখন তাকে বলা হয় সিলম। সুতরাং দেহের সব গহ্বর কিন্তু সিলম বলা যাবে না, শুধুমাত্র স্পেসিফিক বলতে হবে। কোনটা? মেসোডার্ম স্তর। তাহলে দেখো, সিলোমের ভিত্তিতে প্রাণীকে তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। একটা হলো অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, একটা হচ্ছে সুডোসিলোমেট, আর একটা হচ্ছে ইউসিলোমেট। ইউসি তোমরা পাশাপাশি লিখতে পারো। অ্যাসিলোমেট মানে হচ্ছে একদমই নাই, সিলোম একদমই নাই। অ্যাসিলোমেট মানে হচ্ছে সিলোম ছাড়া, অর্থাৎ পেরিটোনিয়াম আবৃত থাকবে না, সিলোম থাকবে না। যদি সেই গহ্বরটা পেরিটোনিয়াম দ্বারা আবৃত না থাকে, একদমই না থাকে, তাকে বলা হয় অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট একদমই নাই। উদাহরণটা একটা ছন্দ দিয়ে মনে রাখবো, বা একটা শর্টকাটে মনে রাখবো। পিসিসিপি। পিতে হচ্ছে পরিফেরা, সিতে হচ্ছে নিডারিয়া, নিডারিয়া। সিতে হচ্ছে টিনোফোরা, একটু আগে পড়ছি আমরা, টিনোফোরা। আর একটা পিতে হচ্ছে প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। তাহলে পরিফেরা হচ্ছে 1 নাম্বার পর্ব, নিডারিয়া হচ্ছে 2 নাম্বার, প্লাটিহেলমিনথিস হলো 3 নাম্বার, আর এটা হচ্ছে অপ্রধান, অপ্রধান পর্ব। তাহলে প্রথম 3টা মেজর পর্ব হচ্ছে অ্যাসিলোমেট।
এখানে কোনো সিলম থাকে না। সিলম বলতে সিলম যে গহ্বরটা আছে সে গহ্বরটা পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে না। তাহলে সিলমটা কই থেকে আসে? মেসোডার্ম থেকে আসে। ঠিক আছে, মেসোডার্ম স্তর থেকে আসে। আচ্ছা, তাহলে এইটা দিয়ে মনে রাখবা পিসিসিপি। এবার আসো সুডোসিলোমেট। এই সিউডো মানে কি বলতো? সিউডো মানে কি বলতো? কে বলতে পারবা? সাবিহা বলো তো, সিউডো মানে কি? পারি না। সিউডো মানে হচ্ছে দেখে মনে হইতেছে আছে কিন্তু নাই, তাই না? হ্যালোসিনেশন বুঝো না? মনে হয় যে আছে কিন্তু আসলে নাই। তাহলে এটা হলো সিউডোসিলোমেট বা সিউডো। মনে হয় সিলোম আছে কিন্তু আসলে নাই। এটা দেখা যায় কোথায় জানো? 4 নাম্বার পর্বে, নেমাটোডাতে। নেমাটোডা, এই নেমাটোডা হচ্ছে প্রধান পর্ব, 4 নাম্বার পর্ব। এছাড়া দুইটা অপ্রধান পর্ব আছে। একটা হচ্ছে রোটিফেরা, এইটা হলো অপ্রধান, রোটিফেরা। এবং আরেকটা কি ছিল বলতো? রোটিফেরা বাদে আরেকটা ছিল কি বলো? একটা বড় নাম একটা কি জানি ছিল, কাইনোর। দেখে নিও তাহলে। আমার সম্ভবত হচ্ছে কাইনো রাইনা মনে হয়। কাইনো ডার্মাটা। কাইনো রাইনা, ওইটা না, একাইনো না, এটা হচ্ছে কাইনো রাইনা। কাইনো রাইনা এটা হচ্ছে অপ্রধান। ওটা একাইনোটার মাটা না কিন্তু, ওটা কিন্তু ওটা কিন্তু প্রধান পর্ব। এই দুইটা হচ্ছে অপ্রধান, রোটিফেরা এবং কাইনো রাইনা। দেখে নিও একটু, এইটাও আছে সম্ভবত। এই দুইটা হচ্ছে অপ্রধান, এরা হলো সুডোসিলোমেট। মনে হয় সিলোম আছে কিন্তু নাই। এবার আসো ইউসিলোমেট। ইউসিলোমেট মানে হচ্ছে যাদের মধ্যে প্রকৃত সিলোম আছে। কি আছে? প্রকৃত সিলোম আছে। যারা প্রকৃত সিলোম আছে তারাই হচ্ছে ইউসিলোমেট। অর্থাৎ নেমাটোডার পর থেকে যারা আছে সবাই ইউসিলোমেট। নেমাটোডার পর থেকে যারা আছে সবাই ইউসিলোমেট, মানে মলাস্কা থেকে কর্ডাটা, মলাস্কার পরে কি অ্যানিলিডা, তারপর আর্থ্রোপোডা, তারপর একাইনোডার্মাটা, কর্ডাটা, এই সবার মধ্যে দেখা যায় ইউসিলোমেট বা প্রকৃত সিলোম। তাহলে মলাস্কা থেকে তোমার কর্ডাটা সবাই হচ্ছে ইউসিলোমেট। মনে থাকবে? আচ্ছা, এবার আসো হচ্ছে, তোলা শেষ হয়েছে তো নাকি? না তুললে বইলো। এবার আসো নটোকর্ড। নটোকর্ড বুঝো তোমরা, যে মেরুদণ্ড, একটা কর্ডেট, নন কর্ডেট। যাদের মধ্যে কর্ডেট মানে কি? যাদের মধ্যে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য সবগুলো আছে, বুঝছো? যেমন মানুষ, সাপ, ব্যাং, বাঘ, সিংহ, গরু, ছাগল, উট, সবাই হচ্ছে কি কর্ডেট। নন কর্ডেট মানে কি? যারা কর্ডেটার বাইরে, যারা কর্ডেটার বাইরে সবাই নন কর্ডেট। ঠিক আছে, এটা সবাই পারবা, মুখস্থ করলে পারবা। তো এই হলো আমাদের কি প্রথমে যে পাঠটুকু আছে। তোমরা যদি এই পাঠটুকু ভালো মতো পড়তে পারো, তোমাদের পরের ধাপগুলো পড়া সহজ। এখন আমরা বলো তো একটা রিমাইন্ডার করি যে আমরা কি কি পড়ছি। প্রথমে পড়ছিলাম দেহের আকারের ভিত্তিতে, তারপর পড়ছিলাম সংকটন ক্রমমাত্রা, তারপর পড়ছিলাম জীবন পদ্ধতি, তারপর পড়লাম ক্লিভেজ বা সম্ভেদ, তারপর পড়লাম ভ্রূণ স্তর,
তারপর বললাম প্রতিসাম্যতা, খণ্ডকায়ন, সিলম, নটোকর্ড, সবগুলা যখন আমরা একত্রিত করব তখন আমরা কি করতে পারবো? প্রাণীগুলোর বৈশিষ্ট্য লিখতে পারবো। প্রাণীগুলোর বৈশিষ্ট্য লিখতে পারবো। আচ্ছা, আচ্ছা, এবার আসো তোমার প্রাণী জগতের যে আহ শ্রেণীবিন্যাসটা, এটা একটু দেখি। এটার মধ্যে বেশি পড়া নাই, অলরেডি তোমরা 9 10-এ এখান থেকে অনেক কিছু পড়ে আসছো। তো শ্রেণীবিন্যাসটা প্রথমে কে করছিলেন? যে বিজ্ঞানী হ্যাকেল, তাই না? বিজ্ঞানী হ্যাকেল কি করছিলেন? প্রাণী জগৎটাকে সম্পূর্ণভাবে দুই ভাগে ভাগ করছিলেন, একটা প্রোটোজোয়া, একটা মেটাজোয়া। তো তিনি প্রথমে এইটা একটু ক্লাসিফিকেশনটা একটু মনে রাখবা অবজেক্টিভের জন্য, প্রোটোজোয়া এবং মেটাজোয়া এভাবে ভাগ করছিলেন। তো যখন হ্যাকেল এটা ভাগ করছেন তখন হুইটেকার আসলো। কে আসলো? আর.এস. হুইটেকার। তিনি এসে 5টা রাজ্য করলেন জীবের। রাজ্যগুলো ছিল মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। মনে আছে তোমাদের না? 5টা রাজ্য করছিলেন। তো তিনি বলছিলেন যে প্রোটিস্টাতে হচ্ছে তোমার কারা থাকবে, শৈবাল কারা থাকবে, ব্যাকটেরিয়া কই থাকবে। তো তিনি বলছিলেন যে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এরা থাকবে মনেরাতে। তো তোমার হচ্ছে প্রোটিস্টাতে থাকবে হচ্ছে প্রোটোজোয়ান যেগুলো। তারপরে যাদের মধ্যে নিউক্লিয়াস আবরণীযুক্ত টিস্যুবিহীন সকল এককোষী জীব যারা, যেমন শৈবাল, স্লাইম, মোল্ড, এরা থাকবে প্রোটিস্টাতে। ছোটবেলার পড়া আর কি, রিমাইন্ড করে দিচ্ছি। ছত্রাক কই থাকবে? ফানজাইতে থাকবে। হ্যাঁ, আর তোমার হচ্ছে যারা বহুকোষী শৈবাল তারা থাকবে প্লান্টিতে। যারা এককোষী শৈবাল তারা থাকবে হচ্ছে প্রোটিস্টাতে। যারা নীলাভ সবুজ শৈবাল তারা থাকবে হচ্ছে মনেরাতে। মনে আছে কি? মনেরাতে কে থাকবে? যারা হচ্ছে তোমার নীলাভ সবুজ শৈবাল। তারপর ব্যাকটেরিয়া এরা থাকবে। তারপর প্রোটিস্টাতে কে থাকবে? যাদের মধ্যে এককোষী শৈবাল আছে। সকল এককোষী জীব, সকল এককোষী জীব, সকল এককোষী জীব থাকবে। তারপর প্লান্টিতে কে থাকবে? ফানজাইতে কে থাকবে? ফানজাইতে থাকবে হচ্ছে ছত্রাক, সকল ছত্রাক থাকবে ফানজাইতে। এবং বহুকোষী শৈবাল কই থাকবে? প্লান্টিতে। প্লান্টিতে শুধু বহুকোষী শৈবাল না, যারা হচ্ছে উদ্ভিদ, সকল উদ্ভিদ, সকল উদ্ভিদ এবং সকল শৈবাল, বহুকোষী শৈবাল সবাই থাকবে প্লান্টিতে। এই ভাগটা তোমরা হয়তো শিখছিলা। এখন শ্রেণীবিন্যাসের ধাপ ছিল আমাদের 7টা। কয়টা ধাপ ছিল? 7টা। এই 7টা ধাপের মধ্যে প্রথমে ছিল উপরের দিকে একদম কিংডম, তারপর ছিল ফাইলাম, তারপর ছিল ক্লাস, তারপর ছিল অর্ডার, পরে ফ্যামিলি, পরে জেনাস, পরে স্পেসিস। তাহলে আমাদের নামকরণের ক্ষেত্রে কি কি লাগে? জেনাস এবং স্পেসিস লাগে, তাই না? তো আমাদের জেনাস এবং স্পেসিসটা জানলেই মূলত কি হয়ে যায়? নামকরণটা হয়ে যায় গোত্র, কি বলে, গণ এবং প্রজাতি। এটাকে বলা হয়তো কি দ্বিপদ নামকরণ। এই যে তোমার প্রতিটা ধাপ,
কিংডম থেকে একদম স্পেসিস পর্যন্ত, ফাইলাম, ক্লাস, ওয়ার্ডার, জেনাস, ফ্যামিলি, স্পেসিস, এগুলো এক একটাকে বলা হয় ট্যাক্সন। কি বলা হয়? ট্যাক্সন। অর্থাৎ শ্রেণীবিন্যাসের প্রতিটা ধাপ অথবা একককে বলা হয় ট্যাক্সন। শ্রেণীবিন্যাসের অবজেক্টিভের জন্য প্রতিটি ধাপ বা একককে বলা হয় হচ্ছে ট্যাক্সন। এই যে রাজ্য, রাজ্যকে বলা হয় শ্রেণীবিন্যাসের সর্বজনীন স্তর। শ্রেণীবিন্যাসের সর্বজনীন স্তর। এই যে প্রজাতিটা, স্পেসিস, এটাকে বলা হয় শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি। মূল বা ভিত্তি। তাহলে ট্যাক্সন কি বুঝলা? শ্রেণীবিন্যাসের প্রতিটা ধাপকে বলা হয় ট্যাক্সন। রাজ্য হচ্ছে সার্বজনীন স্তর, প্রজাতিটা হচ্ছে মূল বা একক। তো যখন তোমরা কি তোমরা কি এখন আর পড়তে চাচ্ছ? আরো কি পড়াবো নাকি পড়াবো না? পড়ান। হ্যাঁ, ছেড়ে দিব? জি। হ্যাঁ, এখন ছাড়া যাবে না, শেষ করে নি তা পড়া। জিজ্ঞেস করলেন কেন? তাহলে দেখো, এই যে তোমাদের জিনিসটা বোঝার জন্য যে তোমরা কি ক্লাসে মনোযোগী কিনা। তো দ্বিপদ নামকরণ কি? দ্বিপদ নামকরণ হচ্ছে তোমার যাদের মধ্যে কি আছে, গণ এবং প্রজাতি, দুইটা মিলে যেটা হয়েছে গণ প্রজাতি। এর নামকরণ করছে কে? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস তিনি কি করছেন, এই যে গণ প্রজাতির ভিত্তিতে দ্বিপদ নামকরণ করছিলেন। ঠিক আছে? তো যতগুলো নামকরণ আছে আমাদের বেশিরভাগই হচ্ছে দ্বিপদ নামকরণ। আমরা সামনে দ্বিপদ নামকরণ সম্পর্কে আরো শিখবো যে কাদের কাদের নাম পড়তে হবে। যেমন তেলাপোকার একটা বগিনের নাম আছে, বলো তো কি? তেলাপোকা বগিনের নাম কি বলো? মানুষের কি বলো তো? মানুষের বগিনের নাম কি বলো? তুমি ধরছো কি এটা আবার? আচ্ছা, আবার বন্ধ করছো এটা না দেখ? চলতেছে তো, এই যে বন্ধ করে দিলাম। আয় এনে শুরু করে ধরাধরি। তোমার এই ধরতে গেছি এই জায়গায় এসা। এই চলে গেছে এখন। বেশি বলছো তুমি। তুমি এখানে চাও, তোমার এখানে ধরতে গেছি না এসা।